ব্যাপারটা আমার ভালো ঠেকছে না। সত্যি হয়তো এখানে কিছু একটা আছে। আমি বলেছিলাম তোদের, আমি বলেছিলাম, তোরা বিশ্বাস করলি না। আমি বলেছিলাম। কেমন যেন উন্মাদের মতো কথা বলতে শুরু করেছে বিশাল। কাঁদো কাঁদো হয়ে গেছে তার মুখ। নিতাই তখনই ছুটে গিয়ে বিশালের মুখ চেপে ধরল। তারপর কানের কাছে মুখ নিয়ে বলল, চুপ। কিছু শুনতে পাচ্ছিস তোরা? বাকি দুজন এবার নিঃশ্বাস বন্ধ করে কিছু শোনার চেষ্টা করল। একটু সময় লাগলো, কিন্তু শুনতে পেল শব্দটা। খসখস একটা শব্দ হচ্ছে বাইরের শুকনো পাতা বিছানো জমিতে। ওটা আশেপাশেই আছে। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম ডিজিটাল কপি সামনে এলে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাংলা সাহিত্যের রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা দ্য অ্যাডভেঞ্চার স্টেশন। আজকে আপনাদের জন্য রয়েছে রাহুল বৈদ্যর লেখা নরপিশাচের আতঙ্ক। রাহুল ছোটবেলা থেকেই গল্প পড়তে এবং শুনতে ভালোবাসে। গল্প লেখার ইচ্ছে তার সেখান থেকেই। তার লেখা গল্প প্রথম পাঠ করা হয় 2021 সালে একটি অডিও স্টোরি চ্যানেলে। বর্তমানে তার নিজেরও একটি অডিও স্টোরি চ্যানেল আছে। আজকের গল্প পাঠে আমি স্বর্ণাভ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, রাহুল বৈদ্যর লেখা নরপিশাচের আতঙ্ক। সূর্য ডুবতে আর বেশি দেরি নেই। চারপাশের আলো অনেকখানি কমে এসেছে। তিন বন্ধু তখনও হেঁটে চলেছে। বিশাল হঠাৎ দাঁড়িয়ে পড়ে বলল, এবার চল, এই তুই চুপচাপ চল তো, বেশি না বকে। এত দূর এসে গেছি, এখন বলে নাকি ফিরে বাকি যেতে। দুজন এই তোর কিছুটা যাওয়ার ইচ্ছে হলে সামনে তুই যা, ভাগ এগিয়ে এখান থেকে। গিয়েছিল। বিশালের কথায় থমকে পিছন ফিরে তাকায়। আমি কি হলো? আর যাব না। থামলি কেন? চল ফিরে যাই। বিশাল কিছু না বলে একবার পিছন ফিরে দেখল। গাছগাছালি ছাড়া আর কিছু নজরে পড়ল না তার। এদিকে অন্ধকার নেমে আসছে। একা একা ফেরার কথা ভাবতে গিয়ে ওর গাটা একটু শিউরে উঠল। এবার সে গলার স্বর একটু নরম করে বলল, না না, তুই কি বলতে চাস যে এখন আমরা ফিরে যাই আর আমাদের এতক্ষণের পরিশ্রমটা মাটিতে যাক, তাই তো? তারপর ফেরার সময় যদি রাস্তা খুঁজে না পাই তখন? তাই বলছি চল ফিরে যাই। কাল তাহলে সকালে কি না হয় বলছিস? আসবো আবার। উফ, আরে বাবা আমি সেটা আরে বলছি আমিও তো না। তাই বলছি। এই গরুটাকে বোঝা। আচ্ছা আচ্ছা, এখন বেকার ঝামেলা করে সময় নষ্ট করছি আমরা। তার থেকে তাড়াতাড়ি চল ওই ঘরটা খুঁজি, তারপর কাজ সেরে তাড়াতাড়ি ফিরে যাই। মুখ বেজার করে দাঁড়িয়েছিল বিশাল। তার কাছে এগিয়ে যায় ভাই অভিক। অভিক, এই কাঁধে মালটাকে একটা হাত কুটিরে রেখে পাঠিয়ে বলে, দে, এত আমরা চিন্তা দুজনেই করিস বাকি না ভাই, কাজটা একেবারে করে নিতে আর তো পারবো। কিছুক্ষণের ব্যাপার। ওই যাবো বুড়োর বলা আর কথাগুলো আসবো। কি তোরা তাহলে ভুলে গেছিস? ওই ভিতর ডিম, তুই যদি আমাদের ছেড়ে যেতে ভয় তুই পাস কি তাহলে চল ফিরে আমাদের যেতে সাথে। চাস? কাজ হয়ে গেলে সবাই একসাথে উপর ফিরে নিচে আসবো। মাথা ঝাঁকায় বিশাল। আচ্ছা, তাহলে চলে যা, আমি একা আমরা যাব আসছি না। একটু পর। তোরা চল আমার সাথে। মানে ওই জিনিসটা। আরে তোরা তোর কেন মনে হয় এসব ব্যাপার নিয়ে ওসব ছেলেখেলা সত্যি? করছিস? বুড়োটা আমাদের যা যা বলেছে সেসব যদি সত্যি হয়? না, একটু বাড়িয়ে বলেছে। হ্যাঁ ওটাই, তাই বলছি এসবের দরকার নেই। আমার জায়গাটা খুব একটা ভালো লাগছে না।
কেন, তোদের মনে হয় না? আচ্ছা, তাই বুঝি? তাহলে এখন আমরা এখানে কি করছি, যদি ওইসব গল্পে তোদের বিশ্বাসটাই না থাকতো? নাছোড়বান্দা বিশাল, কিছুতেই সে আর এগোতে চায় না। অভিক এবার বলল, গুপ্তধন সত্যি আছে কি না সেটাই তো দেখতে এসছি। হ্যাঁ, এটা ঠিক যে ওটা পুরোটাই মিথ্যে হতে পারে। হয়তো টুরিস্টদের আকর্ষণ করার জন্য এসব গল্প বানায় ওই বুড়ো। তবু একবার ব্যাপারটার সত্যতা যাচাই করতে গিয়ে যদি আমাদের কিছু হয়ে যায় তাহলে? উফ বাবা, কিছু হবে না তো বল। কথাটা শেষ করার আগেই থেমে গেল নিতাই, কারণ ওদের কাছাকাছি কোথাও থেকে কিছু একটা নড়াচড়ার শব্দ এসেছে ওদের কানে। তিনজনের দৃষ্টি সেদিকে চলে গেল। কুটিরটা পাশের গ্রামটা থেকে একটু ভিতরের দিকে, নদীর একেবারে ধারেই। সারাক্ষণ জলের কলকল শব্দ আর পাখিদের কিচিরমিচির শোনা যায়। পরিবেশটা খুবই মনোরম। তাও যে কেন এখানে লোকজন বেশি আসে না কে জানে। বুড়ো হারাধন এই পুরো কুটিরের দেখাশোনা করে। সারা বছর প্রায় ফাঁকাই পড়ে থাকে। কখনো সখনো মানুষজন আসে, 2-4 দিন থেকে আবার চলে যায়, তখন আবার কুটির ফাঁকা হয়ে যায়। আজ আবার 3 জন লোক এসেছে, 3 জনই পুরুষ। সকলেই সমবয়সী বলেই মনে হয়েছে হারাধনের। 3 জনেই যুবক। দুপুরে খাওয়ার শেষে সকলে বারান্দায় বসে গল্প করছিল। হারাধন ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে, হ্যাঁ, তবে দৃষ্টি ওদের দিকেই। একসময় হঠাৎই অভিক হারাধনকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, আচ্ছা কাকা, ওই জঙ্গলে দেখার মতো কিছু আছে নাকি? প্রশ্নটা শোনা মাত্র একটু চমকে যায় সে, পরক্ষণেই সামলে নেয়। যদিও এই প্রশ্ন এর আগেও অনেকবার শুনতে হয়েছে তাকে, তাও এখনো চমকে ওঠে শুনলে। এতদিনেও ব্যাপারটা গা সওয়া হয়নি। আপন মনেই হাসে হারাধন। কি গো? এবার হারাধনের চমক ভাঙে। সে মাথা ঘুরিয়ে ছেলেগুলোর দিকে তাকিয়ে জবাব দেয়, আবার সেই কালকের জন্য বসে থাকো। আরে তাহলে কি আজকের দিনটা বসে বসে কাটিয়ে দেবো নাকি? আর দেখার কোনো জিনিসই নেই। এখান থেকে কিছুটা দূরে এক গ্রামে মেলা বসবে কাল, সেখানে নিয়ে যাব। হ্যাঁ কাকা, তোমার বয়স আসলে আমাদেরও তাতেই চলে যাবে, কিন্তু এখন তো সেই বয়স আসেনি, তাই বসে বসে দিন কাটাতে পারবো না। অসুবিধা কি আছে? এখানে কি সুন্দর মনোরম পরিবেশ, আমার তো পাখির ডাক শুনেই দিন কেটে যায়। হ্যাঁ ঠিক, চল 3 জন মিলে একবার জঙ্গলটা থেকে ঘুরে আসি, কি বলিস? বাকি 2 জনের উৎসাহ কম ছিল না, তাই তারাও রাজি হয়ে গেল। ঠিক হলো বিকালের দিকে যাবে ওরা, 3 জন জঙ্গলটা ঘুরে দেখতে। ওরা নিজেদের মধ্যে এই নিয়েই আলোচনা করছিল, আর সেই সব শুনে ধীরে ধীরে হারাধনের শরীর ঠান্ডা হয়ে আসছিল। দূর দেশ থেকে আসা এই ছেলেগুলো অবুঝের মতো বিপদে পা দিতে যাচ্ছে। এবার আর সে চুপ করে থাকতে পারল না, বেশ জোর গলাতেই বলল, ওদিকে যাবেন না আপনারা, আমি তো বললাম কাল পাশের গ্রামে মেলা হবে, সেখানে নিয়ে যাবো। কারণ আমি বলছি তাই। এখানে কিছুদিনের জন্য এসেছেন, যেমন বলছি তেমন করুন, আর ভালোই ভালোই কিছুদিন থেকে বাড়ি ফিরে যান। জেনে বুঝে কোনো বিপদ ডেকে আনবেন না। বুড়োর এরকম কড়া গলায় বারণ শুনতে পাবে সেটা ওদের কেউই আশা করেনি। কিছুক্ষণের জন্য 3 জনেই হতভম্ব হয়ে চুপ করে রইল। জড়তা কাটতেই অভিক মৃদু গলায় জানতে চাইল,
কি যে বলিস না কারণটা বিশাল, কি সেটা তো এখানে বলুন। বাঘ বাঘ। তাহলে না হয় যাব না সেদিকে। হারাধন কোনো জবাব দেয় না, চুপ করে ওদের দিকে কড়া বাঘ আছে নজরে নাকি তাকিয়ে থাকে। জঙ্গলে? বাঘের থেকেও ভয়ানক কিছু আচ্ছা আছে আচ্ছা, সেখানে। আপনি যদি ব্যাপারটা খুলে তাই বলেন যা তাহলে বলছি কথা সেটাই আমি করুন। যাবো না ওদিকে। ওদিকে যাবেন না। খানিকক্ষণ সব চুপচাপ। অভিক এবার কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করে, ব্যাপারটা একটু খুলে বলুন। হারাধন তখনও গম্ভীর মুখে দাঁড়িয়ে। ওরা তিনজন আগ্রহ নিয়ে তাকিয়ে আছে হারাধনের দিকেই। এবার যেন হারাধন একটু নরম হয়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে এসে বলে, যদি বলি তাহলে সত্যি হ্যাঁ, আপনারা ওদিকে কথা যাবেন না দিলাম। তো? হ্যাঁ, হ্যাঁ, কথা কথা দিলাম। দিলাম। বারান্দায় বেশ কিছু চেয়ার পাতা ছিল। সেদিকে ইঙ্গিত করে হারাধন ওদের বসতে বলে। তারপর নিজে একটা চেয়ার ওদের কাছে নিয়ে গিয়ে সেটায় বসে। একটু সময় নিয়ে সে বলতে শুরু করে, যে সময়ের কথা বলছি সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল। এখানে তখন শুধু জঙ্গল আর জঙ্গল, লোক বসতি ছিল না বললেই চলে। এখানে তখন সাহেবরা পশু পাখি শিকার করতে আসতো, তারাই এই কুটিরটা বানায়। এইখানে জঙ্গল সাফ করে জায়গাটা থাকার যোগ্য বানায় তারা। প্রতি মাসে 2-1 বার করে আসতো তারা এখানে। শিকার শেষ হলে আবার ফিরে যেতেন তারা। তো দিনকাল বেশ ভালোই চলছিল, তারাও বেশ নিশ্চিন্তে শিকার করত। এই সময় হঠাৎ একদিন একটা খবর পায় তারা, কোনো এক পলাতক নাকি ভারতে ঢুকেছে। সে কানাডা থেকে বেশ কিছু সোনাদানা চুরি করে এই দেশে পালিয়ে এসেছে। ব্যাপারটা নিয়ে তারা বেশি মাথা ঘামায়নি তখন, কিন্তু একদিন যখন তারা শিকার করতে এখানে আসে, সেবার একজনের চোখে পড়ে একটা ব্যাপার। ওরা সবাই শিকার করতে জঙ্গলের ভিতর যেত। তো একদিন সাহেবদের একজন এসে বলল, সে নাকি জঙ্গলে বেশ কিছু জায়গায় মরা পশুদের হাড়গোড় পড়ে থাকতে দেখেছে। তখন সবাই কথাটা শুনে বেশ অবাক হয়, কারণ বনে কোনো বাঘ বা সে জাতীয় কোনো মাংসাশী প্রাণী নেই। হরিণ, খরগোশ এই জাতীয় পশুই আছে শুধু। সকলেই বেশ অবাক হয়। ব্যাপারের সত্যতা যাচাই করতে সকলে একসাথে দেখতে যায় এবং সত্যি সত্যি তারা সেসব হাড়গোড় আবিষ্কার করে। তখন তাদের বুঝতে অসুবিধা হয় না যে কোনো এক মাংসাশী প্রাণী এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। সকলে বেশ এক উত্তেজনা অনুভব করে। সকলে লেগে পড়ে সেই জন্তুটাকে খুঁজতে। খুঁজতে খুঁজতে তারা আবিষ্কার করে আরেক অদ্ভুত জিনিস, যা হলো একটা ছোট্ট কুটির জঙ্গলের একেবারে মাঝখানে। তাতে তারা আরো বেশি অবাক হয়, এটা তো তারা বানায়নি, তাহলে এটা এলো কি করে এখানে? কৌতূহল জেগে ওঠে তাদের। সবাই তারপর সেই কুটিরে প্রবেশ করে। সেখানে খোঁজাখুঁজির পর তারা যা খুঁজে পায় তাতে তাদের চোখ ছানা বড়া হয়ে যায়, কারণ তারা সেই কুটিরে ডজন ডজন সোনার মুদ্রা, অলংকার খুঁজে পায়। ওদের মনে তখন একটা প্রশ্ন জন্মায় যে সেই কানাডা থেকে পলাতক লোকটা কি তাহলে এখানে এসে ঘাঁটি গেড়েছে? ওরা ছিল মোট 7 জন। সবাই ঠিক করে সমস্ত অলংকার তারা তাদের কুটিরে নিয়ে যাবে, তারপর পুলিশ মহলে খবর দেবে। সবাই এই ঠিক করে যেই না সোনাগুলোয় হাত দিতে যাবে, এমন সময় কাছে পিঠে কিছু একটা নড়াচড়ার শব্দ কানে আসে ওদের। সকলের সাথে সাথে সতর্ক হয়ে ওঠে। প্রত্যেকে নিজেদের বন্দুক হাতে নিয়ে কুটিরের বাইরে বেরিয়ে আসে। ওরা বুঝতে পারে যে লোকটা এখানে ঘাপটি মেরে আছে, সে আশেপাশেই আছে। কুটিরের আশপাশটা তারা ঘুরে ঘুরে খুঁজতে শুরু করে, কিন্তু কারোর চোখেই কিছু পড়ে না। তখন দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। বেশ কিছু সময় খোঁজাখুঁজির পর যখন তারা কাউকেই পেল না, তখন কুটিরের সামনে এসে সবাই জমা হলো। বন্দুক কাঁধে ঝুলিয়ে জল্পনা কল্পনা করা আরম্ভ করলো তারা। আর তখনই তাদের কানে এলো আরো এক শব্দ। কেউ যেন খুব দ্রুত গতিতে শুকনো পাতার উপর দৌড়ে যাচ্ছে।
ওদের চারপাশ জুড়ে শব্দটা হচ্ছিল, যেন কেউ বা কোনো কিছু ওদের চারপাশে দৌড়ে বেড়াচ্ছে। সকলে এপাশ ওপাশ দৃষ্টি ফেরায়, কিন্তু কেউ কিছু দেখতে পায় না। এরম চলতে চলতে আচমকা সেই শব্দ থেমে যায়। প্রত্যেকে পুনরায় তাদের কাঁধ থেকে বন্দুক হাতে নামিয়ে নিয়েছে। তারা সবাই বেশ অবাক হয়, কারণ যদি কেউ তাদের আশেপাশে দৌড়াদৌড়ি করে তাহলে তো সেটা তাদের চোখে পড়ার কথা, কিন্তু তা হলো না কেন? এসবই তারা ভাবছিল। আর ঠিক তখনই ওদের এক সঙ্গীর ভয়ার্ত আর্তনাদে সবাই চমকে ওঠে। যার দিক থেকে আওয়াজটা আসে সবাই তার দিকে তাকাতেই প্রত্যেকের সমস্ত শরীর ঠান্ডা হয়ে যায়। ওদের সেই সঙ্গীটা ওদের দিকে পিঠ করে মাটিতে পড়ে গিয়ে হাত পা ছুটছে। সে যেন পালানোর কথাও ভুলে গেছে। কাঁধের বন্দুক খসে পড়েছে তার থেকে কিছুটা দূরে, আর তার সামনে দাঁড়িয়ে কোনো একটা জিনিস বলছে, কারণ সেটা যে কি ছিল তা ওদের কেউই জানতো না। এরকম কিছু যে এই পৃথিবীতে আছে সেটাই ওরা জানতো না। সেই মাটিতে পড়ে থাকা লোকটার সামনে দাঁড়িয়ে এক বিশালাকার জন্তু বা সেরকম জাতীয় কিছু, যার উচ্চতা প্রায় 7 ফুট, 2 পায়ে দাঁড়িয়ে একটু যেন কুঁজো হয়ে রয়েছে, 2 চোখ জ্বলছে যেন তার, আর সারা শরীরে লোমের আবরণ। একটানা কথাগুলো বলতে বলতে কেশে ওঠে হারাধন। অভিক তাকে জলের গ্লাসটা এগিয়ে দেয়। জল খেয়ে সে পুনরায় আবার গল্প বলতে শুরু করে। বেশিক্ষণ সেই জিনিস বা জন্তুটাকে দেখার সুযোগ তারা পায়নি, কারণ সেদিকে তাকানোর সাথে সাথে সেই জন্তুটাই লোকটার পা ধরে টান দেয় আর নিমেষের মধ্যে সামনের এক গাছে উঠে পড়ে। ব্যাপারটা এত দ্রুত ঘটে যায় যে কেউ কিছু ঠিক করে বুঝতেও পারে না। সবার মনে তখন একটাই প্রশ্ন, ওটা কি ছিল? কয়েক সেকেন্ড সময় লাগে ওদের নিজেদের সামলাতে, এবং সামলে নিতেই তারা বন্দুক উঁচিয়ে গাছের ওপর দিকে তাক করে। কিন্তু হালকা ডালপালার নাড়াচাড়া ছাড়া আর কিছুই চোখে পড়ে না তাদের। সবার হৃৎপিণ্ড যেন দুর্মুষো পিটছিল। ভয়ে তাদের হাত পা ঠান্ডা হয়ে আসছিল। কাঁপা হাতে তারা বন্দুক উঁচিয়ে এপাশ ওপাশ দৃষ্টি ফেরাচ্ছিল। আচমকা সেই গাছের উপর দিককার ডালে একটা নড়াচড়া হতে প্রত্যেকে গুলি চালায় অন্ধের মতো। সেটা ছিল কানে তালা লেগে যাওয়ার মতো আওয়াজ মতো অবস্থা। গুলি চালানো থামলে তারা এক দৃষ্টে চেয়ে থাকে গাছের অগ্রভাগের দিকে। ঘামে সবার শরীর ভিজে গিয়েছিল ততক্ষণে। সবকিছু পুনরায় নিস্তব্ধ, ঠিক যেন বিপদের পূর্ব মুহূর্ত। আর তখনই আবার গাছের উপরে খসখস শব্দ। সবাই সতর্ক হলো, কিন্তু এবার কেউ গুলি ছুড়ল না। হঠাৎ উপর থেকে কিছু একটা ভারী জিনিস ধপাস করে নিচে শুকনো পাতার উপর এসে পড়ল। ভয়ে সবাই 4 পা পিছিয়ে গেল। সবার বন্দুক জিনিসটার দিকে তাক করা। সাহস সঞ্চয় করে ওরা এবার ওটাকে কি দেখবার জন্য এগিয়ে যায়। আর যা দেখে তাতে ওদের রক্ত জল হয়ে যাবার জোগাড়। যে লোকটিকে সেই জন্তুটা তুলে নিয়ে যায় ওটা ছিল তার ধর থেকে ছাড়িয়ে নেওয়া মুন্ডু। এই দৃশ্য দেখে তারা প্রত্যেকে আঁতকে ওঠে। যে যার মতো ভয় পেয়ে পিছিয়ে আসে। ওদের মধ্যে এমন একজন ছিল যে ওদের থেকে একটু বেশি ভয় পেয়েছিল। সেই দৃশ্য দেখা মাত্র সে প্রাণপণে ছুট লাগায়। আর হয়তো সেই সব থেকে বুদ্ধিমানের কাজটা করেছিল, কারণ ওই দলের বাকি আর কেউ বেঁচে ফেরেনি ওই জঙ্গল থেকে, শুধুমাত্র সেই লোকটি ছাড়া। সেই সাহেব পাগলের মতো দৌড়তে দৌড়তে এসে পৌঁছায় এই কুটিরের মুখে। আসার সময় সে পিছনে তার সঙ্গীদের মরণ আর্তনাদ শুনতে পেয়েছিল, কিন্তু সেদিকে মুখ ঘোরানোর সাহস আর তার হয়নি। কুটিরের পাশে নদীর ধারে এসে সে জ্ঞান হারায়। আবার এতটা বলে হারাধন একটু থামে। যতই হোক বয়স হয়েছে, অনেক দিন হয়ে গেছে সে এতটা কথা একসাথে বলেনি, তাই একটু থেমে দম নিল। বুক ভরে খানিকটা শ্বাস নিয়ে সে আবার বলতে শুরু করলো।
সারা রাত সে ওখানেই অজ্ঞান হয়ে পড়েছিল। পরদিন সকালে এই পাশের যে গ্রামের কথা বলছিলাম তোমাদের, সেখানের কিছু লোকজন নদীতে স্নান করতে এসেছিল। তারা ওই সাহেবকে ওখানে অচেতন অবস্থায় আবিষ্কার করে। ওরা সকলে মিলে ওনাকে তুলে গ্রামে নিয়ে যায়। টানা 2 দিন লোকটার চরম মাত্রায় জ্বর ছিল। জ্বর সারার পরেও তার মন থেকে সেই স্মৃতি কিছুটাও মলিন হয়নি। পাগলের মতো প্রলাপ বকত শুয়ে শুয়ে। পরে গ্রামবাসীরা শহরে খবর দিয়ে লোক আনায়। তারা ওনাকে শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করায়। মোটামুটি 2 সপ্তাহ পর সাহেব একটু যেন ধাতস্থ হন। তাও সেই আতঙ্কের রেশ তার মধ্যে থেকে কাটেনি তখনও। ওনারা সকলেই ছিলেন পুলিশ বিভাগের লোক। তো ওই সাহেব একটু সুস্থ হতে যারা ওনাকে শহরে নিয়ে আসে, সেই সব সাহেব পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। বাকি 6 জন গেল কোথায়, সে তখন কোনো মতে তাদের পুরো ঘটনার বিবরণ দেয়। সেই শুনে অন্যরা বুঝল সেই কানাডা থেকে পালিয়ে আসা লোকটা ওই জঙ্গলে লুকিয়ে আছে, আর সেই বাকিদের খুন করেছে। ওই বিশাল রূপী জন্তুর কথা তারা কেউ বিশ্বাস করলো না। ওরা ঠিক করলো আবার সেখানে সার্চ পার্টি পাঠানো হবে। সেই শুনে ওই ভীতু সাহেব কাতর কণ্ঠে ওদের সবাইকে মানা করলো যে এই কাজ না করতে। কিন্তু কে শোনে কার কথা? জঙ্গলে আবার পুলিশ আসলো, এবার সদল বলে এবং আরো সতর্ক হয়। এইবার ছিল 12 জন। পরের দিনই তারা জঙ্গলে প্রবেশ করে এবং 3 বন্ধু বিস্ময় আর কৌতূহল নিয়ে শুনছিল তারপর? সেই কাহিনী। আপনা আপনি শব্দটা বেরিয়ে আসে বিশালের মুখ দিয়ে। হারাধন সেই জঙ্গলের দিকে দৃষ্টি রেখে অস্পষ্ট গলায় বলে, ওদের কেউ ফিরে আসেনি। আর গ্রামবাসীরা সেই সাহেব মানে যে বেঁচে ফিরেছিল তার মুখে সব কাহিনী শোনে। আর যখন সেই একই ঘটনা দ্বিতীয়বার ঘটল, তখন তারা কেউ আর এই জঙ্গলের কাছে ধারে ঘেঁষত না। পুলিশেরাও আর এই জঙ্গলে সার্চ পার্টি পাঠাতে সাহস পায়নি। পুরো কেসটাকে কিছু গুজব বানিয়ে ধামাচাপা দিয়ে দেওয়া হয়। তারপর থেকে এই জঙ্গলে কেউ পা রাখার সাহস পায় না। হ্যাঁ, তবে এদিকে ঘুরতে আসা অনেকেই কৌতূহলবশত ওই জঙ্গলে ঢুকেছে বিগত এই বছরগুলোতে, আর তারাও কখনো ফিরে আসেনি। আচ্ছা, তাহলে ওই জঙ্গলে ওই জন্তুটা আসলো কোথা থেকে? ও, এই কথাটাই তো বলতে ভুলে গেছি। আসলে বয়স হয়েছে তো সবকিছু ঠিক মতো গুছিয়ে বলতে পারি না। এই ঘটনার কিছুদিন পর একজন আমেরিকান পর্যটকের কানে এই কাহিনী যায়। সে তখন ওই গ্রামে বেড়াতে এসেছিল। ওখান থেকেই সে জানতে পারে সব। তখন সে একটা ধারণা দেয় যে কিভাবে ওরম এক জন্তু ওই জঙ্গলে আসতে পারে। আসলে কানাডায় নাকি এক কিংবদন্তির উল্লেখ আছে, যার নাম ওয়েন্ডিগো। কিংবদন্তি মানে? যাকে ইংরেজিতে বলে আরবান লেজেন্ড। ও আচ্ছা। তো যেটা বলছিলাম, কানাডার জঙ্গলে নাকি সেই ওয়েন্ডিগোকে দেখা যায়। আর সে শুধু কাঁচা মাংস খেতে ভালোবাসে, মানুষের মাংস। হারাধনের এই শেষ কথাটা শুনে ওদের গাটা যেন একটু শিউরে উঠল। হারাধন বলে চলল, এবার সেই পর্যটকের মতে যে পলাতক ভারতে আসে কানাডা থেকে, সেই জঙ্গলেই এসে স্থান নেয়। আর জঙ্গলে এক কুটির বানিয়ে সেখানে তার নিয়ে আসা সম্পদ জমা করে। কিন্তু এই লোভটাই হয়ে দাঁড়ায় তার কাল। কানাডার গল্পে আছে যে মানুষ লোভে পড়ে পাপ কাজ করলে তার উপর এক অভিশাপ লাগে। যে ব্যক্তি অতি লোভ করবে সে তার মনুষ্য রূপ হারিয়ে ফেলবে এবং পরিণত হয়ে যাবে এক দানবে, যার নাম ওয়েন্ডিগো। সেই পলাতক ব্যক্তির ওপরেও সেই অভিশাপ লাগে, আর সে পরিণত হয় ওয়েন্ডিগোতে। এখন সেই জঙ্গলে যেই ঢুকবে সে হবে তার শিকার। আচ্ছা, তার মানে সেই কুটির এখনো রয়েছে ওখানে? হ্যাঁ, আছে হয়তো। শুধু তো একজনই ফিরে এসেছিল ওখান থেকে, আর কেউ না। সেই লোকের কথা অনুযায়ী সেই কুটির আছে।
আর আছে তার পাহারাদার, সেই নরখাদক। আপনাদের সে কাহিনী শোনালাম। যেমন কথা হয়েছিল, এবার আপনারা আর ওদিকে যাবার কথা ভাববেন না। আমি চাই রাতের খাবারের জোগাড় করতে। আপনারা বসে গল্প করুন খন। হাঁটতে হাঁটতে সে বেরিয়ে গেল গ্রামের দিকে। হারাধন চলে যেতেই নিতাইয়ের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। বাকি দুজন সেটা লক্ষ্য করল। কি ভাবছিস রে? কি বলিস, হবে নাকি একটু অ্যাডভেঞ্চার? ধুর, খেপেছিস নাকি? এই মালটা তো... এই বলে কিছু একটা খিস্তি দিতে যাচ্ছিল বিশালকে, কিন্তু অভিক তার মাঝে বাধা দিয়ে বলে উঠল, আইডিয়াটা কিন্তু মন্দ নয়, একবার দেখে আসা যায়। বুড়ো ফেরার আগে সব হয়ে যাবে আশা করি। একদম, চল আর দেরি না করে বেরিয়ে পড়ি। যেদিক থেকে শব্দটা আসে সেদিকে দৃষ্টি দিতে কারো চোখেই কিছু পড়ে না। বিশাল একটু ভয় ভয় কণ্ঠে জিজ্ঞেস করে, ওটা কি ছিল? কিছুই না, আরে হাওয়ায় শুকনো পাতা নড়লে অনেক সময় এরকম শব্দ হয়। এত ভীতু কেন রে তুই? বিশাল কোনো জবাব দেয় না। অভিক বিশালকে বলে, তাড়াতাড়ি চল, খানিকক্ষণের মধ্যেই তো ফিরে যাব। বিশাল কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শেষে রাজি হলো। ওরা আবার হাঁটা শুরু করে দেয়। শেষ বিকেলের আলো এখনো ফুরিয়ে আসেনি। এদিকে ওদের সন্ধ্যার মধ্যে কুটিরে ফিরতে হবে। বুড়ো হারাধন যদি তার আগে এসে যায় তাহলে আবার কেলেঙ্কারি হয়ে যাবে। অগত্যা হাঁটার গতি বাড়িয়ে দিল ওরা। এদিকে কুটিরের খোঁজ আর পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ওরা সেই কুটিরটার খোঁজেই এসেছে এখানে। যদিও ওদের খুব একটা আশা নেই যে তার সন্ধান পাবে বলে। বুড়োর বলা গল্পটা শুনতে বেশ লেগেছে। হয়তো এটা নিয়ে একটা ভালো গল্প লেখা যাবে, কিন্তু বাস্তবে সেসব সত্যি আছে বলে তো মনে হয় না। তবে এরকম ভাবনা শুধুমাত্র অভিক আর নিতাইয়ের। বিশাল যেন একটু একটু বিশ্বাস করতে শুরু করেছে। বাকি দুজনের এখানে আসা শুধুমাত্র অ্যাডভেঞ্চারের লোভে। কিংবদন্তিতে তাদের বিশ্বাস নেই। কিন্তু হতেও তো পারে জঙ্গলে কোথাও সেই কুটিরটা আছে, আর হয়তো সেখানে সেই সোনার অলংকারগুলোও রয়েছে। কথাটা ভাবতেই হাসি পায় নিতাইয়ের। সে জানে এখানে তেমন কিছুই নেই। সে শুধু এসেছে জঙ্গলটাকে ঘুরে দেখতে এবং ওইসব আজগুবি গল্পকে ভুল প্রমাণ করতে। কিংবদন্তি? ননসেন্স। আরও কিছু হয়তো ভাবত নিতাই, কিন্তু চোখের সামনে এমন কিছু দেখতে পাবে সে আশাই করেনি। যা দেখা মাত্র তিনজনেই থমকে দাঁড়িয়ে গেল। ব্যাপারটা অভিক আর নিতাই দুজনকেই অবাক করে দিয়েছে, কিন্তু বিশালের মনে সেটা আরও ভয়ের সঞ্চার করল। ওরা এবার স্পষ্ট দেখতে পাচ্ছে কুটিরটা ঠিক ওদের সামনে, 50 গজের মধ্যেই। গাছপালার আড়াল থাকলেও ঠিকই দেখা যাচ্ছে কুটিরটাকে। জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে জঙ্গলের মাঝে। তিনজন পরস্পরের মুখ চাওয়াচাই করল। তাহলে গল্পটা পুরোপুরি গল্প ছিল না। সত্যি সেরকম একটা কুটির আছে এই জঙ্গলে, কিন্তু কিন্তু সেই সব সোনা দানাও কি আছে ওই কুটিরে? দেখতে পাচ্ছিস? আরে ভাই, বুড়ো তো দেখছি মিথ্যে কথা বলেনি। আমাদের আর এগোনো উচিত না, চল ফিরে যাই। চুপ কর, চল গিয়ে দেখি ভেতরে। হ্যাঁ, তাড়াতাড়ি চল, আলো থাকতে থাকতে তাহলে ফিরতে পারবো। ওরা ধীরে ধীরে কুটিরটার দিকে এগোতে শুরু করল। বিশালকে তখন এক অজানা ভয়ে আস্তে আস্তে চেপে ধরছে। মনে মনে সে ভাবছে এই পাগল দুটোর পাল্লায় পড়ে এখানে
না আসলেই সে পারত। তার চাইতে এখন সে কুটিরে বসে কফি খেত, সেটাও অনেক ভালো ছিল। কিন্তু সে তো আর হবার নয়। এখন শুধু এই দুজনের কৌতূহল মিটলে যেন ভালোই ভালোই ফিরে যেতে পারে, সেটাই চায় সে। অনেক মানুষ যেমন অলৌকিকে বিশ্বাস রাখে না, কিন্তু তাদের যদি সেরকম কাহিনী শুনিয়ে ঠিক সেই রকম পরিস্থিতিতে ফেলে দেওয়া হয়, তাহলে হয়তো তাদের মনেও কিছুটা দ্বিধাবোধ কাজ করবেই। তারাও ভাবতে শুরু করবে যে হয়তো সেগুলোর সত্যিই অস্তিত্ব আছে। এখন অভিকের অবস্থাটাও অনেকটা সেরকম। কুটিরের যত কাছে যাচ্ছে তত যেন কোনো এক অস্থিরতা তাকে পেয়ে বসছে। চলতে চলতে মুহূর্ত পর পর সে তার দুই বন্ধুদের দিকে নজর বুলিয়ে নিচ্ছে, সবাই আছে কিনা সেটাই যাচাই করা আর কি। মনে মনে হয়তো সেও চায় কুটিরে যেন কিছুই না পায় ওরা, যেন ভিতরটা ফাঁকাই থাকে। মানুষের মনে যখন উত্তেজনার রেশ প্রবলভাবে লাফালাফি করে, তখন মানুষ কি করছে না করছে সেদিকে তার হুঁশ থাকে না। আশপাশের সব কিছুর কথা ভুলে সে তার উত্তেজনার উৎসের দিকে ছুটে যায়। নিতাই এখন তাই করছে। বন্ধুদের দিকে তার নজর নেই, সে শুধু দেখতে চায় ওই কুটিরে কি আছে। 20 গজের মধ্যে চলে এসেছে কুটিরটা। তাড়াতাড়ি তাড়াতাড়ি পা চালা তোরা। বিশালের শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছে, সেটা সে নিজেও বুঝতে পারল। শরীরের লোম খাড়া হয়ে আসছে তার। কুটিরের সামনে এসে তিনজনে দাঁড়িয়ে পড়ল, যে যার দিকে একবার করে দৃষ্টি ফেরালো। তারপর সদরের দিকে পা বাড়ালো নিতাই, ওর পিছনে অভিক এবং সব শেষে বিশাল। পকেট থেকে মোবাইল ফোনটা বের করেছে নিতাই। তার দেখা দেখি অভিকও তাই করল। ফোনে লাইট চালিয়ে ওরা প্রবেশ করলো ভিতরে। তাহলে সেই অভিশাপ এখন ওই জঙ্গলেই রয়েছে? হ্যাঁ, আর সেটা সব সময় ওখানেই থেকে যাবে। মধুরিমা প্রেসে চাকরি করে। তার কোনো এক বন্ধুর কাছ থেকে সে খবর পেয়েছে এই জায়গার কথা, এখানকার এক কিংবদন্তির কথা। সেই ব্যাপারেই তথ্য জোগাড় করতে তার এখানে আসা। এই কুটিরের বহু পুরনো কেয়ারটেকার হারাধন সেসব গল্প জানে। আপনার নামটা কি যেন বললেন? মধুরিমা। হ্যাঁ, ঠিক ঠিক, মধুরিমা। খুব মিষ্টি নাম আপনার, যদিও আমার হয়তো মনে নাও থাকতে পারে কিছুদিন পর। এখন সব কিছু ভুলে যাই তাড়াতাড়ি। এত পুরনো গল্প মনে আছে কি করে আপনার? সেসব কি আর ভোলা যায়? মানুষ সব কিছু কখনোই ভুলে যায় না। কিছু ঘটনার কথা তাদের সারা জীবন মনে থেকে যায়। এগুলো অনেকটা সেই রকমই বলতে পারেন। খানিকক্ষণ চুপ থেকে মেয়েটা সামনে বসে থাকা বৃদ্ধের দিকে চেয়ে থাকে। হারাধনের দৃষ্টি সামনের সেই জঙ্গলটার দিকে। কুটিরের সামনে ছোট করে ছাঁটা ঘেঁষো জমিতে দুটো কাঠের চেয়ার পেতে বসে আছে ওরা। সামনে ছোট্ট একটা টেবিল, সেখানে 2 কাপ চা আর কিছু বিস্কিট সাজিয়ে রাখা। মধুরিমা এতক্ষণ ধরে এই জঙ্গলের সেই ইতিহাস মন্ত্রমুগ্ধের মতো শুনছিল হারাধনের কাছ থেকে। এখন হঠাৎ চোখ গেল চায়ের কাপগুলোর দিকে। অনেকক্ষণ আগে সেগুলো এনে রেখেছে হারাধন, কিন্তু দুজনের কেউই সেগুলোতে হাত দেয়নি। প্রায় ঠান্ডা হয়ে এসেছে চা, তাই এবার মধুরিমা একটা কাপ হাতে তুলে নিল। চুমুক দিয়ে বুঝল, না, এখনো পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি। তো আপনি এখানে কতদিন আছেন? আছি প্রায় 40 বছর হবে। কেন?
প্রশ্নটা করে কেমন যেন নির্লজ্জ বোধ অনুভব করল মধুরিমা। একটু বেশি কৌতূহল হয়ে যাচ্ছে বোধহয়। কিন্তু হারাধন প্রশ্নটাকে স্বাভাবিকভাবেই নিল। সে বলল, আমার বাবা মা ইংরেজ আমল থেকে এই বাড়ির দেখাশোনা করে আসছেন। তাদের মৃত্যুর পর সেই কাজ আমার ঘাড়ে এসে পড়ে। তারপর থেকে আমি এখানেই আছি। একা একা এখানে থাকতে ভালো লাগে? শুরুতে শুরুতে একটু খারাপ লাগতো, তবে ধীরে ধীরে বেশ ভালো লাগতে শুরু করেছে। বুঝলাম। তাহলে আপনি এখন একটা সামাজিক কাজ করছেন? ঠিক বুঝলাম না। মানে আপনি এখানেই থাকেন আর এখানে ঘুরতে আসা মানুষদের সাবধান করে দিয়ে বিপদের হাত থেকে রক্ষা করেন। এটা তো এক প্রকার সামাজিক কাজ হলো, তাই না? এই শুনে হারাধন যেন একটু গম্ভীর হয়ে যায়। সেই দেখে মধুরিমা একটু অপ্রস্তুত হয়ে পড়ে। সে কি এমন কিছু বলে ফেলেছে যেটা বলা উচিত ছিল না? মুখ খোলে হারাধন। আপনার কথাটা কিছুটা হলেও ঠিক, কিন্তু আমি সবাইকে রক্ষা করতে পারি না, শুধু সাবধান করে দিই। সাবধান করে দেওয়া মানেই তো তাদের রক্ষা করা, তাই না? না, দুটো জিনিস এক নয়। তার কণ্ঠ আগের মতোই গম্ভীর। মধুরিমার মুখের ভাব দেখে সে বুঝতে পারে মেয়েটা তার কথার অর্থ বোঝেনি। তাই সে এবার বলে, আসলে আমার একটা ভুলে একটা ঘটনা হয়। মানে সেই 3টে ছেলের কথা বলছেন? উপর নিচ মাথা দোলায় হারাধন। কিন্তু সেটাই কি আপনার দোষ ছিল? জানি না, কিন্তু ব্যাপারটা আমার আন্দাজ করা উচিত ছিল। তাদের চোখ মুখে কৌতূহল আমি দেখেছিলাম। আমার বোঝা উচিত ছিল তারা ওখানে যাবেই। ওদের ছেড়ে রেখে আমার যাওয়াটা মোটেই ঠিক হয়নি। ওদের কেউ তো আর বেঁচে নেই, তাই ওই নিয়ে আর ভেবে কষ্ট পেয়ে কী লাভ? আচমকা যেন হারাধনের চোখে ঝিলিক খেলে গেল। মধুরিমার চোখে চোখ রেখে সে বলল, ওদের কেউ আর বেঁচে নেই সেটা আপনাকে কে বলল? কুটিরের দরজাটা আলতো করে ভেজানো ছিল। সেটায় হালকা ধাক্কা পড়তেই ক্যাচ শব্দ করে সেটা খুলে গেল। ভিতরটায় গাঢ় অন্ধকার। নিতাইয়ের পিছন পিছন বাকিরাও ঢুকলো ঘরে। নিচু গলায় অভিক বলল, সাবধান, সাপ খুব থাকতে পারে। পায়ে পায়ে তারা এগোতে শুরু করে আশপাশে আলো ফেলতে ফেলতে। ঘরটায় কেমন একটা পচা দুর্গন্ধ। সবাই যে যার নাক চাপা দেয় হাত দিয়ে, কিন্তু তাতেও সেই গন্ধের থেকে রেহাই পাওয়া যায় না। মেঝেতে আলো ফেলতেই শুধু ধুলোবালি, গাছের পাতা, ভাঙা কাঠ ইত্যাদি চোখে পড়ে, কিন্তু সোনাদানার কোনো চিহ্ন নেই। বিশাল ফিসফিসিয়ে বলল, কিছু নেই এখানে, ওসব আসলেই বানানো গল্প। চল এবার ফিরে যাই। সে নিজেও চায় যেন বুড়োর বলা সেসব গল্প আসলেই যেন গল্প হয়, কারণ সত্যি হলে তো সেই জিনিসও সত্যি হবে, আর সেটাই সে চায় না। ওর কথা শুনে নিতাই বলল, দাঁড়া, আর একটু দেখে যাই। কিছুটা এগোতেই একটা দরজা চোখে পড়ল মোবাইলের আলোয়। দরজায় ছিটকিনি দেওয়া। নিতাই যেহেতু আগে ছিল তাই সেই দরজার ছিটকিনিটা খুলল। তারপর খুব সন্তর্পণে দরজায় হালকা ঠেলা দিল। সেই বোটকা গন্ধটা যেন আরো কিছু গুণ বেড়ে গেল এবার। ওরা আরো জোরে নিজেদের নাক চেপে ধরল। তারপর আলো হাতে নিতাই প্রবেশ করলো ভিতরে এবং পিছনে অভিক। সে একটু জোর গতিতেই ঢুকেছিল ঘরটার মধ্যে, আর সেই কারণেই তার ধাক্কা লেগে যায় নিতাইয়ের সাথে। ধাক্কা লাগার সাথে সাথে সে বলে ওঠে, কি রে, এরমভাবে দাঁড়িয়ে গেলি কেন? নিতাই কোনো জবাব দিল না। সে সামনের দিকে আলো ফেলে দাঁড়িয়ে আছে মূর্তির মতো। ব্যাপারটা দেখার জন্য অভিক মাথাটা একটু সরিয়ে
নিতাইয়ের ডান হাতের পাশ দিয়ে উঁকি দিল এবং যা দেখল তাতে তার চোখ বিস্ফারিত হয়ে উঠল। সামনে দুজনকে এইভাবে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে বিশাল এগিয়ে গিয়ে নিতাইয়ের পাশে দাঁড়ালো এবং দৃষ্টি দিল সামনের কাঠের মেঝেতে। আর বলাই বাহুল্য, তারও চোখ কপালে ওঠার জোগাড়, কারণ তিনজনেই স্পষ্ট দেখতে পাচ্ছে ওদের ঠিক সামনে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এক রাশ সোনার তৈরি অলংকার। বুড়োর কথা মিথ্যা ছিল না। অভিক কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই বিশাল একটা অস্ফুট আর্তনাদ করে ওঠে। দুজনেই ওর দিকে তাকায়। সেই আধো অন্ধকারেও ওরা ভালো করেই বুঝতে পারে বিশাল থরথর করে কাঁপছে। আরে বাবা, ভয় পাস না বিশাল। কিন্তু বিশাল তখন পুরোপুরি আতঙ্কে ডুবে গেছে। আমি জানতাম আমাদের এখানে আসা ঠিক হয়নি। বলেছিলাম ফিরে চল, কিন্তু তোরা। কথাটা আর শেষ করতে পারল না। কিছু একটা বিশালের পায়ের নিচে ঠেকেছে। কাঁপা হাতে সে তার হাতের মোবাইলের আলোটা নিচের দিকে তাক করল, আর পরক্ষণেই যা দেখল তাতে ছিটকে দুপা সরে গেল। ব্যাপারটা লক্ষ্য করে অন্যরাও তাকালো সেদিকে। শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত যেন বয়ে গেল তাদেরও। ওই জায়গায় পড়ে আছে স্তূপ করে রাখা মানুষের হাড়গোড়। দ্রুত নিঃশ্বাস পড়ছে বিশালের। নিতাইও এবার একটু ভয় বোধ করছে। অভিক নিচু স্বরে বলল, ব্যাপারটা আমার ভালো ঠেকছে না। সত্যি হয়তো এখানে কিছু একটা আছে। আমি বলেছিলাম তোরা বিশ্বাস করলি না। আমি বলেছিলাম। কেমন যেন উন্মাদের মতো কথা বলতে শুরু করেছে বিশাল। কাঁদো কাঁদো হয়ে গেছে তার মুখ। নিতাই তখনই ছুটে গিয়ে বিশালের মুখ চেপে ধরল। তারপর কানের কাছে মুখ নিয়ে বলল, চুপ। কিছু শুনতে পাচ্ছিস তোরা? বাকি দুজন এবার নিঃশ্বাস বন্ধ করে কিছু শোনার চেষ্টা করল। একটু সময় লাগলো, কিন্তু শুনতে পেল শব্দটা। খসখস একটা শব্দ হচ্ছে বাইরের শুকনো পাতা বিছানো জমিতে। ওটা আশেপাশেই আছে। ঘরের একদিকে কপাটবিহীন একটা জানলা। এখন সবার নজর সেই দিকে গেল। দম বন্ধ করে সেই দিকে চেয়ে রইল ওরা। খসখস শব্দ করে কিছু যেন সেই দিকেই হেঁটে আসছে। ভয় পেলেও বাস্তব বুদ্ধি কিন্তু হারায়নি নিতাই। চাপা গলায় সবাইকে ফোনের আলো বন্ধ করার নির্দেশ দিল। কোনো রকমে সকলে বন্ধ করলো আলোগুলো, কিন্তু চোখ এখনো জানলার দিকেই। শব্দটা ধীরে ধীরে যেন কাছে আসছে। কপাল ঘেমে উঠল তিনজনের। আচমকা সেই পদশব্দ থেমে গেল। তারপরও বেশ কিছু সময় ওরা চেয়ে রইল জানলার দিকেই। না, কিছুই তো দেখা গেল না। বাইরে ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে। ঘরের ভিতরের কিছুই যেন ঠিক করে ঠাহর করা যাচ্ছে না। খুব ধীরভাবে একটা নিঃশ্বাস ছাড়ল নিতাই। তারপর বন্ধুদের উদ্দেশ্যে কিছু একটা বলার জন্য সবে মুখ খুলতে যাবে, তখনই কানে এলো শব্দটা। না, এটা সেই পায়ে হাঁটার মতো খসখস শব্দ নয়। কোনো হিংস্র পশুর মতো গড়গড় শব্দ, এবং সেটা আসছে খুব কাছ থেকে, খুবই কাছে। সকলের দৃষ্টি পুনরায় জানলার দিকে মন্ত্রমুগ্ধের মতো চলে গেল। ঈশ্বরের কাছে হয়তো তারা প্রার্থনা করছিল যেন সেখান থেকে কিছুই না দেখতে পায় আগের মতো। কিন্তু এবার তা হলো না। এবার কিছু একটা নজরে পড়ল ওদের, এবং যেটা দেখে বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল সবার। ওটা কি?
একটা কালো কুচকুচে লোমশ হাত জানলার দেওয়াল খামচে ধরে আছে, আর জানলার ঠিক ওপাশ থেকেই গড়গড় করে একটা শব্দ কানে ভেসে আসছে ওদের। গলা শুকিয়ে আসছিল, কারো মুখে কোনো কথা নেই, চোখ বিস্ফারিত করে তাকিয়ে রয়েছে শুধু। এবার ওপাশ থেকে একটা মাথা যেন ধীরে ধীরে উঠে এসে স্পষ্ট হচ্ছে। সকলে যেন ভয় পাথর হয়ে গেছে। মাথাটা এবার উঠে এসেছে পুরোপুরি, উঁকি দিচ্ছে জানলার ওপাশ দিয়ে। দুটো জ্বলন্ত চোখ ওদের যেন নিরীক্ষণ করছে সেখান থেকে। হাত পা যেন অবশ হয়ে আসলো বিশালের। এই বুঝি জ্ঞান হারিয়ে ফেলবে। হঠাৎ সে শুনতে পেল নিতাই যেন ওর কানে কানে কিছু একটা বলছে। নড়বে না একদম, ওটা বোধহয় এখনো আমাদেরকে দেখেনি। কিছু বলতে না পারলেও বুঝতে পারল বিশাল, কিন্তু ওদের একটু পাশে থাকা অভিকের কানে হয়তো যায়নি সেই কথাটা। এই দৃশ্য দেখে সে ভয়ে এক পা পিছিয়ে গেল, আর তখনই খটাং করে শব্দটা হলো। নিতাই আর বিশাল দুজনেই চমকে ওঠে এবং দুজনের মুখ দিয়েই একটা মৃদু আর্তনাদ বেরিয়ে আসে। অভিকের পায়ে লেগে একটা সোনার পাত্র সেই স্তূপ থেকে খসে কাঠের মেঝেতে পড়ে সেই শব্দটা হয়েছে। তিনজনেই একবার ঢোক গিলল, আতঙ্কিত মুখ নিয়ে আবার তাকালো সেই জানলার দিকে। কিছু একটা জিনিস হামাগুড়ি দিয়ে প্রবেশ করছে ঘরের ভিতর। সঙ্গে সঙ্গে বিশালের হাত খামচে ধরে নিতাই। তারপর অভিককে লক্ষ্য করে বলে ওঠে, তাড়াতাড়ি পাশের ঘরে চল। এই বলেই বিশালকে টেনে নিয়ে সে পাশের ঘরে চলে যায়। পিছনে অভিকও এসে ঢোকে। তারপর দরজা টেনে ছিটকিনি লাগিয়ে দেয় নিতাই। জোরে জোরে শ্বাস পড়ছে সবার। বিশাল হাঁটু গেড়ে বসে পড়েছে, চোখ বিস্ফারিত, মুখ দিয়ে কি সব বিড়বিড় করছে যেন। অভিক ভয়ার্ত দৃষ্টিতে ছিটকিনি লাগানো দরজাটার দিকে তাকিয়ে রয়েছে। নিতাই একবার বিশালের দিকে চাইল, তারপর অভিককে উদ্দেশ্য করে ডাক দিল, অভিক, এখন আমাদের ভয় পেলে চলবে না। অভিক শুধু হাঁ করে শুনল। কোনো রকম ভাব ভঙ্গি দেখা গেল না তার মধ্যে। এখান থেকে বেরোতে হলে সাহস রাখতে হবে। কথাটা বলে বিশালের দিকে চোখ গেল নিতাইয়ের। ছেলেটা তার দুটো হাঁটুর মাঝে মুখ গুজে ফোঁপাতে শুরু করে দিয়েছে। নিতাই ওকে সান্ত্বনা দেবার জন্য পা বাড়াতে যাবে, এমন সময় বন্ধ দরজার উপাস থেকে ভেসে এলো আঁচড়ানোর শব্দ। কেউ যেন ধারালো নখ দিয়ে আঁচড় দিচ্ছে দরজায়। হৃৎপিণ্ডটা এবার ধড়াস করে উঠল নিতাইয়ের। বাকিদের নিশ্চয়ই সেই একই অবস্থা। এইবার সজোরে একটা ধাক্কা লাগলো দরজায়। চমকে উঠল নিতাই আর অভিক। বিশাল এবার মুখ চেপে কাঁদতে শুরু করেছে। পরক্ষণেই আবার একটা ধাক্কা, তারপর আবার এবং আবার। একটানা ধাক্কার শব্দ হতে থাকলো এবং প্রত্যেক ধাক্কায় তাদের বুকটা চমকে চমকে উঠছে। এই বুঝি দরজাটা ভেঙে গেল, কিন্তু না, দরজা ভাঙল না। বেশ কিছুক্ষণ ধাক্কাধাক্কির পর হঠাৎই থেমে গেল সেই ধাক্কার শব্দ। সকলে স্থির হয়ে তাকিয়ে সেই বন্ধ দরজাটার দিকে। সেখানে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা, ঠিক যেন বিপদের পূর্ব মুহূর্ত। নিতাই এবার ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলো সেই দরজার দিকে, এক পা করে। এমনভাবে পা ফেলছে যাতে কোনো রকম শব্দ না হয়। দরজার কাছে এসে পৌঁছতে সে খুব সন্তর্পণে কান রাখল দরজায়। কিছু যেন শোনার চেষ্টা করল। খুব মৃদু একটা পদশব্দ কানে এলো তার। কান খাড়া করে দাঁড়িয়ে রইল সেখানে।
এমন সময় ধূপধাপ শব্দ হতে শুরু করলো সেই ঘরে। ব্যাপারটা বুঝতে পারল নিতাই। ওটা দৌড়ে বের হচ্ছে জানলা দিয়ে। কান সরিয়ে নিল সে। পিছন ফিরে বন্ধুদের উদ্দেশ্যে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু চোখ চলে গেল খুলে রাখা সদর দরজাটার দিকে। মুখ শুকিয়ে গেল ওর। অভিক, দরজাটা! প্রায় চেঁচিয়ে উঠল নিতাই। ছুটে গেল খোলা দরজাটার দিকে। নিজেকে সামলে নিয়ে অভিকও ছুটল। কুটিরের বাইরে দিয়ে কিছু একটা যেন দ্রুত গতিতে সেদিকেই ছুটে আসছে। তার স্পষ্ট আওয়াজ কানে এলো ওদের। কোনো এক হিংস্র পশু গজরাতে গজরাতে ছুটে আসছে। এক ধাক্কায় দরজাটা বন্ধ করে দিল নিতাই। তারপর ছিটকিনি দেবার জন্য হাত বাড়ালো, কিন্তু সেটা করতে গিয়ে সে আবিষ্কার করলো এক ভয়াবহ ব্যাপার। এই দরজার কোনো ছিটকিনি নেই। শরীরের সমস্ত লোম খাড়া হয়ে গেল নিতাইয়ের। ওর পাশে এসে দাঁড়িয়েছে অভিক। তার মুখও সাদা ফ্যাকাশে হয়ে গেছে। কি হবে এবার? ওটাকে কিছুতেই ঢুকতে দেওয়া যাবে না। দরজাটাকে আটকে রাখতে হবে। নিতাইয়ের কথা শুনে অভিকও দরজা ধরে দাঁড়িয়ে পড়ে। আর তখনই কোনো একটা কিছু সজোরে এসে ধাক্কা মারে দরজায়। সম্পূর্ণ কুটিরটা যেন কেঁপে ওঠে। পরক্ষণে আরও একবার ধাক্কা। দরজাটা সেই ধাক্কায় একটু যেন ফাঁক হয়ে যায়, কিন্তু অভিক আর নিতাইয়ের চাপে সেটা আবার বন্ধ অবস্থায় পৌঁছায়। এইভাবে পরপর একের পর এক ধাক্কা পড়তে থাকে দরজায়। ওরা দুজন বুঝতে পারে আর বেশিক্ষণ ঠেকিয়ে রাখা যাবে না। কিন্তু সেই সময় ওরা লক্ষ্য করে বিশালও এসে দাঁড়িয়েছে ওদের পাশে। দরজা সামলাতে সেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। প্রাণপণ শক্তি দিয়ে তিনজন দরজা আঁকড়ে রইল। কতক্ষণ যে সেই ধাক্কা ভেঙে চলেছে তার কোনো হিসাব নেই। কিন্তু এক সময় যেন ওরাই জিতে গেল। ওপাশের প্রাণীটা দরজায় ধাক্কা মারা বন্ধ করেছে, কিন্তু এখনো সেই গড়গড় শব্দ কানে আসছে ওদের। ঘন ঘন শ্বাস ফেলছে জন্তুটা। ধীরে ধীরে সেটা যেন দূরে মিলিয়ে যেতে থাকলো। তবে কি ওটা ফিরে যাচ্ছে? ওটা কি চলে যাচ্ছে? তাই তো মনে হচ্ছে রে। বিশাল এবার নিজেকে অনেকটা সামলে নিয়েছে। বাইরে সন্ধ্যা হয়ে গিয়েছে। মিহি চাঁদের আলো এসে ঢুকছে কুটিরের ছাদের ফাঁক ফোঁকর দিয়ে। সেই আলোতেই নিতাই বিশালকে দেখতে পেল। মুখ ভেজা, কিন্তু এখন আর উন্মাদের মতো লাগছে না তাকে। ওরা যে একটা বড় ভুল করেছে সেটা তো বোঝাই যাচ্ছে। একটু আগে নিতাই সেটার জন্য বিশালকে কত ছোট বড় কথা শুনিয়েছে। সেগুলো মনে পড়তেই নিজের উপর রাগ হলো তার। বন্ধুর দিকে তাকিয়ে সে বলল, বিশাল আমাকে ক্ষমা করে দিস ভাই। এখন এসবের সময় না। আপাতত আমাদের এখান থেকে বেরোতে হবে। ক্ষমাটা এখনই চেয়ে নিচ্ছি রে, কারণ যদি কিছু হবে না আমাদের কারো। কিছু না কিছু করে ঠিক আমরা কুটিরে পৌঁছে যাব। আর তখনই যেন আকাশ ভেঙে পড়ার মতো শব্দ হলো উপরে। ব্যাপারটা আর কিছুই না, কুটিরের ছাদ ভেঙে পড়েছে। আর যেটার হাত থেকে বাঁচার জন্যে ওরা সর্বশক্তি দিয়ে দরজা আটকে ছিল, সেই জিনিসটা এখন ছাদ ভেঙে প্রবেশ করেছে ঘরে, ঠিক ওদের মুখোমুখি দাঁড়িয়ে। ব্যাপারটার আকস্মিকতায় তিনজনই হতভম্ব হয়ে গিয়েছিল। এরকম কিছু যে হতে পারে তা তারা আশাই করেনি।
তিনজনই ভয়ে সেঁটে গিয়েছে দরজার সাথে। সামনে দাঁড়িয়ে 7 ফুটের কাছাকাছি লম্বা এক দানব। ভাঙা ছাদের অংশ দিয়ে যে চাঁদের আলো এসে পড়েছে ঘরে, তাতে পরিষ্কার না হলেও ভালো মতোই দেখা যাচ্ছে ওটাকে। একটু কুঞ্জ হয়ে রয়েছে, ধারালো দাঁতগুলো চকচক করছে। হুঁশ ফিরতেই ওরা বুঝল এখানে দাঁড়িয়ে থাকার আর বিন্দু মাত্র সময় নেই। চিৎকার করে উঠল বিশাল। দরজা থেকে সরে এক টানে দরজা খুলল নিতাই। সময় নষ্ট না করে বেরিয়ে এলো বাইরে। ওর পিছনে অভিক। বিশালও বেরিয়ে যাবার জন্য পা বাড়ালো, কিন্তু কিছু একটা যেন খামচে ধরেছে ওর জামা। সেদিকে নজর যেতেই নিতাই আর অভিক থমকে দাঁড়িয়ে পড়ল। ওয়েন্ডিগো ধরে ফেলেছে তাদের বন্ধুকে। নিতাই কোনো কিছু চিন্তা না করে ছুটে গিয়ে বিশালের হাত চেপে ধরল এবং সমস্ত জোর দিয়ে বিশালকে তার দিকে টেনে আনতে চেষ্টা করল। কিন্তু মানব শক্তি কি আর দানবের কাছে পেরে উঠতে পারে? দানবটার একটা হাত খামচে ধরে রেখেছিল বিশালের জামার কলার, আর আরেকটা হাত বিশালের কাঁধে এসে বসল। ধারালো 5টা নখের স্পর্শ পেল বিশাল। ছটফটিয়ে উঠল সে। নিজেকে ছাড়াবার প্রাণপণ চেষ্টা করতে থাকলো। ধীরে ধীরে নখগুলো বসে যাচ্ছে ওর কাঁধের উপর। ব্যথায় চেঁচিয়ে উঠল বিশাল। দরদর করে রক্ত ঝরছে কাঁধের এক পাশ থেকে। নিতাই অবশ্য তখনও হাত ছাড়েনি বিশালের। ব্যথার চোটে বিশালের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তা দেখে নিতাইয়ের চোখেও জল চলে এলো। পালিয়ে যা তোরা। করুণ দৃষ্টিতে নিতাই বিশালের দিকে তাকালো। তারপর এক ঝটকায় ঘাড় ফেরালো পিছনে। পাথরের মতো দাঁড়িয়ে আছে অভিক। তাকে উদ্দেশ্য করে চেঁচিয়ে উঠল, পালিয়ে যা অভিক, পালিয়ে যা। আমরা এটাকে আটকে রাখছি, তুই পালা। কথা শেষ হবার সাথে সাথেই একটা হেঁচকা টানে বিশাল আর নিতাই ঢুকে পড়ল কুটিরের ভিতর। আবার ভেসে এলো বিশালের আর্তনাদ। পা দুটো কাঁপতে শুরু করেছে অভিকের। দ্রুত শ্বাস নিচ্ছে সে। এক পাও হাঁটতে পারবে বলে মনে হয় না, কিন্তু পারতে তাকে হবেই। কোথা থেকে যেন অভিকের পায়ে শক্তি সঞ্চয় হলো। হুঁশ ফিরতেই দেখল সে দৌড়চ্ছে। এদিকে দানবটা বিশালকে যখন ভিতরে টানে, তখন নিতাই বিশালের হাত চেপে ধরে থাকার জন্য তাকেও টেনে নেয়। তারপর সে নিজেকে মেঝেতে পড়ে থাকতে আবিষ্কার করে। শরীরে অজস্র যন্ত্রণা। টানের ফলে বিশালের হাত ছেড়ে যায় আর মুখ থুবড়ে গিয়ে পড়ে মেঝেতে। ঠোঁট কেটে গিয়ে রক্ত ঝরছে। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। নিজেকে কোনোভাবে টেনে তুলল সে। কানে কিছু একটা শব্দ ভেসে আসছে যেন। না, একটা নয়, দুটো। সাথে সাথে মুখ তুলে তাকায় নিতাই। ওর থেকে ঠিক 2 হাত দূরে দাঁড়িয়ে আছে সেই দানবটা। মুখ দিয়ে গড় গড় শব্দ করছে, আর ডান হাতে ধরে আছে একটা মানুষকে। বিশাল। দানবটা ওর গলা ধরে সামনে উঠিয়ে রেখেছে। মুখটা এবার হাঁ করছে সেই দানব। লকলকে একটা জিভ বেরিয়ে এসেছে। সেই হাঁ করা মুখটা ধারালো দাঁতগুলো নিয়ে এগিয়ে যাচ্ছে বিশালের মাথার দিকে। ভয় গোঙাতে শুরু করেছে বিশাল। দৃশ্যটা দেখা মাত্রই উঠে দাঁড়ালো নিতাই। না, আর দেরি নয়। চকিতে দৃষ্টি ফেরালো চারপাশে।
বেশ কিছু কাঠের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার মধ্যে থেকে একটা বড় সাইজের কাঠের টুকরো হাতে তুলে নিল সে। তারপর একটা হুঙ্কার দিয়ে এগিয়ে গেল দানবের দিকে। সজোরে সেই কাঠের টুকরো দিয়ে আঘাত করল দানবটার মাথায়। টুকরোটা যেমন শক্ত আর ভারী, আর সেটা দিয়ে নিতাই যেরকম জোরে আঘাতটা করেছিল তাতে যে কোনো সাধারণ মানুষের মাথা তরমুজের মতো ফেটে যেত। কিন্তু এক্ষেত্রে সেটা হলো না। আঘাত করার পর নিতাইয়ের চোখ যখন তার নিজের হাতে ধরে থাকা কাঠটার দিকে যায়, তখন সেই টুকরোটার অর্ধেকটা মাটিতে খসে পড়েছে, বাকি অংশটা তার হাতে ধরা। ঢোক গিলল নিতাই। এইবার দানবটার দৃষ্টি নিতাইয়ের দিকে গেল। এক পা করে পিছিয়ে গেল নিতাই। দানবটা বিকট একটা গর্জন করে ওঠে। তারপর বিশালের শরীরটাকে সজোরে মাটিতে আছাড় মেরে ফেলে দেয়। আছাড়টা এতটাই জোরে ছিল যে কাঠের মেঝেতে চির পড়ে গেল। নিতাই তাকালো সেদিকে। বিশালের শরীরটা নিথরভাবে পড়ে রয়েছে। মাথা ফেটে রক্ত গড়াচ্ছে সেখানে। মুখ দিয়ে একটা গোঁ গোঁ শব্দ বেরোচ্ছে শুধু। ঝরঝর করে কেঁদে ফেলল নিতাই। হাঁটু গেড়ে বসে পড়ল বিশালের পাশে। তার বন্ধুর এই অবস্থার জন্য দায়ী তো সেই। সে যদি জোর না করত, সে যদি বিশালের কথা তখন শুনে ফিরে যেত, যদি সেই বুড়ো হারাধনের কথা শুনে এখানে না আসতো, তাহলে তো কিছুই হতো না। কিন্তু এখন সেসব ভেবে কি লাভ? মৃত্যুদূত তার সামনেই দাঁড়িয়ে আছে। এইবার আসতে চলেছে তার পালা। যাক, অন্তত অভিক্ত এই মৃত্যুর হাত থেকে রেহাই পেয়েছে। চোখ বুঝল নিতাই। একটা তীব্র আর্তনাদ কানে এলো বিশালের। পুরো শরীর অবশ হয়ে গিয়েছে তার। মাথায় অসহ্য ব্যথা। মাথা ফেটে রক্তে তার মুখ ভরে গিয়েছে। ধীরে ধীরে চোখের পাতা দুটো খুলল সে। রক্তে ভেজা চোখেও দেখতে পেল দৃশ্যটা। দানবটা দাঁড়িয়ে আছে একটু দূরেই, তার দুহাতে বন্দি অবস্থায় নিতাই। একটু ভালো করে দেখতেই বিশাল বুঝতে পারল নিতাইয়ের একটা পা হাঁটু থেকে অদৃশ্য। কেউ যেন তার বাকি অংশটা ছাড়িয়ে নিয়েছে সেখান থেকে। যন্ত্রণায় কাতরাচ্ছে নিতাই। বিশাল যে উঠে গিয়ে বন্ধুর সাহায্য করবে সেই ক্ষমতাও তার নেই। সে এবার দেখতে পেল দানবটার মুখটা বড় সড় হাঁয়ের আকার নিচ্ছে। তারপর সেটা কিছুক্ষণ স্থিরভাবে ওই অবস্থায় দাঁড়িয়ে রইল, এবং তারপরই ক্ষিপ্র গতিতে সেটা নেমে এলো নিতাইয়ের মাথাটা লক্ষ্য করে। বিশালের মুখ দিয়ে একটা মৃদু গোঙানি বেরিয়ে এলো শুধু। তার চোখের সামনে নিতাইয়ের সম্পূর্ণ মুন্ডুটা ছিঁড়ে নিয়ে সেটা হাঁ করা মুখে গিলে নিল দানবটা। ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো দেহটা থেকে। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল বিশালের চোখ দিয়ে। অভিক দৌড়চ্ছে, এবং শুধুই দৌড়চ্ছে। না, তাকে থামলেই চলবে না, শুধুই দৌড়ে যেতে হবে। ওই তো ডালপালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে দূরের সেই কুটিরটা। মনে পড়ে গেল নিতাই আর বিশালের কথা। আচমকা একটা কিছুতে হোঁচট খেতেই মুখ থুবড়ে পড়ে গেল সে। মুখ গুঁজে মাটিতে ওইভাবেই পড়ে রইল কিছুক্ষণ। পিঠের দিকটা ওঠা নামা করছে। সে কাঁদছে। নাক মুখের নিঃশ্বাসে শুকনো পাতা আর ধুলো উড়ে যাচ্ছে একটু পরপর। ধীরে ধীরে নিজের শরীরটাকে তুলে বসায় সে। হাঁটু গেড়ে মাথা নিচু করে আবার ফোঁপাতে শুরু করে।
দু চারবার ডান হাত দিয়ে মাটিতে অকারণ আঘাত করে। কিছুক্ষণ পর নিজেকে একটু সামলে তোলে অভিক। তারপর আবার উঠে দাঁড়ায়। হাতে মুখে জামা কাপড়ে লেগে থাকা ধুলোবালি ঝাড়তে শুরু করে। তারপর হাতের পরিষ্কার জায়গা দিয়ে দু চোখ মুছে নেয়। পা বাড়ায় সামনের দিকে, আর তখনই শুনতে পায় খসখস শব্দটা। মুহূর্তে আতঙ্কে শিরদাঁড়া খাড়া হয়ে যায় অভিকের। মাথাটা কাঁপতে কাঁপতে ঘুরে যায় পিছন দিকে। এতক্ষণ যে গরম নিঃশ্বাসটা তার ঘাড়ে এসে পড়ছিল, এবার সেটা মুখে এসে লাগে। থতমত চেহারা নিয়ে অভিক দাঁড়িয়ে আছে সেই দানবটার ঠিক মুখের সামনে। অভিক বুঝতে পারল সে এতক্ষণ এখানে পড়ে থেকে খুব ভুল করেছে। তার আগেই জঙ্গল ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত ছিল। ইস, কি বোকামিটাই না সে করল। এবার কি হবে আর ভাবতে পারেনি অভিক। আচমকা মুখ দিয়ে রক্তের বমি বেরিয়ে আসে তার। ব্যাপারটা এত দ্রুত ঘটে গেল যে কিছুই ঠিকমতো বোঝার সময় পায়নি সে। কোনো মতে মাথাটা নিচে নামালো সে। দেখল একটা কালো হাত, যার সরু সরু আঙুল সোজা গেঁথে রয়েছে তার বুকের বাঁ দিকে। দু একটা হেঁচকির মতো শব্দ বের হলো অভিকের মুখ দিয়ে, এবং তারপর সব স্থির। ধীরে ধীরে তার শরীরটা নেতিয়ে পড়ল। দানবটা তার মুখটা হাঁ করে মুহূর্তের মধ্যে অভিকের ঘাড় থেকে খুবলে নিল কিছুটা মাংস। তারপর মুখটা তুলে একটা হুঙ্কার দিল। কিন্তু হুঙ্কারটা আচমকা মাঝপথে থেমে গেল কি? হ্যাঁ, ঠিক তাই। তার হাত থেকে অভিকের নিথর দেহটা পড়ে গিয়েছে মাটিতে। কেমন টলমলো পায়ে দানবটা ঘুরে যাচ্ছে পিছন দিকে। দৃষ্টি একটু নিচে যেতেই বোঝা গেল আসল ব্যাপারটা। তার বুকের ঠিক যেদিকে হৃৎপিণ্ড থাকে, সেখান দিয়ে বেরিয়ে আছে একটা ছুঁচলো ভাঙা কাঠের অংশ। সেখান দিয়ে কালো রঙের রক্ত চুঁইয়ে চুঁইয়ে পড়ছে শরীর বেয়ে। আপনার কথাটা ঠিক বুঝলাম না। আসুন আমার সাথে। মধুরিমা হতভম্ব অবস্থায় সেখানেই বসে থাকে। সদরের কাছে পৌঁছে বুড়ো পিছন ফিরে বলে, কি হলো, আসুন। এবার মধুরিমা উঠে দাঁড়ায়। বুড়োর পিছন পিছন কুটিরে প্রবেশ করে। অবশেষে তারা এসে দাঁড়ায় সিঁড়ির নিচের একটা দরজার সামনে। বেশ একটা সন্দেহ দানা বাঁধে মধুরিমার মনে। তবে কি বুড়ো এই ঘরে কাউকে আটকে রেখেছে, নাকি কোনো মৃতদেহ লুকিয়ে রেখেছে? আর ভাবার সময় পেল না সে, কারণ দরজা খুলে ফেলেছে হারাধন। দরজার সামনে থেকে সরে যায়। তারপর মধুরিমার উদ্দেশ্যে বলে, যান, দেখুন, নিজের চোখেই দেখুন। এবার কিছুটা ভয় করতে শুরু করেছে মধুরিমার। বুড়োর হাবভাব ঠিক ভালো লাগছে না তার। তাও সে সতর্কতা নিয়েই এগিয়ে যায় দরজাটার দিকে। তারপর ধীরে ধীরে খুলে ফেলে। চোখ যায় ভিতরে। খানিকক্ষণ অবাক দৃষ্টিতেই সেদিকে তাকিয়ে থাকে। হারাধনের কণ্ঠে তার হুঁশ ফেরে। এগুলো কোথা থেকে পেলেন আপনি? সেই বদ্ধ ঘরটার মধ্যে একটা জায়গায় জড়ো করে রাখা আছে বেশ কিছু সোনার তৈরি জিনিসপত্র। সেদিকে তাকিয়ে চোখ কুঁচকে গিয়েছে মধুরিমার। হারাধন ওর প্রশ্নের কোনো জবাব না দিয়ে হাঁটা লাগায় বাইরের দিকে। কি হলো, বলবেন তো?
বলতে বলতেই মধুরিমাও তার পিছন পিছন বাইরে বেরিয়ে আসে। হারাধন থমকে দাঁড়াতেই সেও দাঁড়িয়ে পড়ে। পিছন ফিরে হারাধন বলে, সেদিন রাতের দিকে একটা ছেলে ফিরে এসেছিল এখানে। তার অবস্থা খুবই খারাপ ছিল, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল, মাথা ফেটে রক্ত ঝরছিল। তখন আমি ঠিক এখানেই দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম কি ভুলটাই না করলাম আমি। তখন হঠাৎ তাকে দেখতে পেয়ে ছুটে যাই আমি। সে হাঁটু গেড়ে বসে পড়ে। ওর নাম ছিল বিশাল। সেদিন সেই কুটিরে ওদের মধ্যে দুজনকে ধরে ফেলে দানবটা, যার মধ্যে বিশালও ছিল। সেখানে বিশালকে আত্মরা করে ফেলে ওটা, আর অন্যজনের মুন্ডু ধর থেকে আলাদা করে দেয় ওটা। ওদের মধ্যে তৃতীয় জন তখন পালিয়ে গিয়েছে। একজনকে শেষ করার পর দানবটা বিশালকে ওই অবস্থায় ফেলে পালিয়ে যাওয়া ছেলেটার পিছনে যায় এবং তাকেও ধরে ফেলে। আর একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে হারাধনের মুখ দিয়ে। মধুরিমা চুপ করে দাঁড়িয়ে থাকে। একটু পর হারাধন আবার বলতে শুরু করে, সেই তৃতীয় জনকে হত্যা করার সময় কোনোভাবে সেখানে পৌঁছায় বিশাল। কি করে যে ওই অবস্থায় ওখানে সে পৌঁছাতে পারল সেটা ভগবানই জানে। যাই হোক, সেই দানব যখন ওর বন্ধুকে হত্যা করে মুখ উঁচুতে তুলে একটা গর্জন করে উঠেছে, সেই মুহূর্তে বিশাল এসে দাঁড়িয়েছে ওটার ঠিক পিছনে। তার হাতে ছিল একটা সূচালো ভাঙা কাঠের টুকরো। সে সেটা সোজা ঢুকিয়ে দেয় দানবটার পিঠে। এইভাবে সে তার বন্ধুদের প্রতিশোধ নেয়। তারপর ফিরে আসে এখানে, আর সেই আমাকে দিয়ে যায় ওই জিনিসগুলো যার কথা আপনি বলছিলেন। কিন্তু ছেলেটা যদি ফিরে আসে তাহলে সে গেল কোথায়? প্রশ্নটা অনেকক্ষণ ধরে ঘুরছিল মধুরিমার মাথায়। এবার সেটা বলেই ফেলল। হারাধন এবার ঘুরে দাঁড়িয়েছে তার দিকে। অস্ত যাওয়া সূর্যের আলো তার উপর এমনভাবে পড়েছে যে এক অদ্ভুত রকম ভুতুড়ে দেখাচ্ছে তার মুখটা। সে বলল, সেদিন সে ফিরে এসেছিল ঠিকই, কিন্তু একটা ভুল কাজ করে এসেছিল সে। একটুক্ষণ চুপ করে থেকে মধুরিমার মুখের দিকে তাকিয়ে রইল বুড়ো। তার মুখ দেখে বোঝাই যাচ্ছে সে বুঝতে পারছে না ব্যাপারটা। হারাধন হাসল, তারপর বলল, ভুলটা হলো সেই দানবটাকে হত্যা করাটা। কেন? কারণ সেটা এক অভিশপ্ত জীব ছিল। যে তাকে হত্যা করবে সেই হবে পরবর্তী ওয়েন্ডিগো। হারাধনের দৃষ্টি চলে যায় জঙ্গলটার দিকে। তার দেখা দেখি মধুরিমাও সেদিকে চেয়ে থাকে। জঙ্গলটা পশ্চিম দিকে। সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে দেখলে যেন মনে হয় ওই জঙ্গলটা সূর্যটাকে গিলে নিচ্ছে। এমন সময় দূর থেকে একটা কিছুর ডাক ভেসে আসে। মধুরিমার সমস্ত শরীর জুড়ে যেন কাঁটা দিয়ে ওঠে। শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা। রাহুল বৈদ্যর লেখা নরপিশাচের আতঙ্ক। বিশালের চরিত্রে পিনাকি, নিতাই, দীপমন্দ্র, অভিকের ভূমিকায় সব্যসাচী, মধুরিমা, তৃষা এবং বৃদ্ধ সৌমিক দাস। গল্পের নাট্যরূপ অরিত্রা। সমগ্র পর্ব পরিচালনা, পোস্টার ডিজাইন, অরিজিনাল স্কোর অ্যান্ড এসএফএক্স শ্রীদীপ। আজ এই পর্যন্তই। ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন একটা গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন আর শুনতে থাকুন দ্য অ্যাডভেঞ্চার স্টেশন, শুধুমাত্র আপনাদের গল্পের স্টেশনে। আপনারা যদি নিজেদের লেখা কোনো গল্প আমাদের পাঠাতে চান তো মেল করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে।